স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট, এই যে পেপারটা তোমাদের আছে, এই পেপার থেকে গুরুত্বপূর্ণ 10 নম্বরের দুটো বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তোমাদের রাজা রামমোহন রায়ের উদারনৈতিক চিন্তাভাবনা আলোচনা করো। এই দুটো প্রশ্ন এবছরে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় তোমরা মনে রাখবে যে 10 নম্বরের প্রশ্নের জন্য ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু 100 শব্দের মধ্যে অ্যান্সারগুলোকে লিখতে হবে। সেক্ষেত্রে তোমরা 120টা শব্দ বা 30টা 25টা শব্দ করতে পারো, কিন্তু তার থেকে যদি বেশি লেখো 10 নম্বরের প্রশ্নে, তাহলে কিন্তু তোমরা নম্বরটা কিন্তু 10-এর মধ্যে অনেক কম নম্বর পাবে। আর এমনি সাধারণভাবে যদি ওয়ার্ড লিমিট মেনটেন করো, সেক্ষেত্রে তোমরা 8, 9, 10 নম্বরের প্রশ্নে পেতে পারো। আর অ্যান্সার দুটো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমরা সকলেই জানো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আবারও একবার বলছি যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আরেকটা বিষয় যে তোমরা যারা পেড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের বলা হয়েছে যে 4 তারিখে তোমাদের কিন্তু এই CC5 পেপারের মক টেস্ট আছে। সেক্ষেত্রে মক টেস্টের প্রশ্ন প্যাটার্নটা কি? মক টেস্টের প্রশ্ন প্যাটার্ন হচ্ছে তোমাদের 15 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে, 10 নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে, এবং তোমাদের কিন্তু যে SAQ দেওয়া হয়েছে সেই SAQ 5টা থাকবে, অর্থাৎ 30 নম্বরের মোট তোমাদের পরীক্ষাটা হচ্ছে। চলো আজকে প্রশ্ন দুটো বুঝে নাও। আরেকটা বিষয় তোমরা সবসময় মনে রাখবে যে নোটসগুলোকে আমি কিন্তু খুব সহজ ভাষায় তোমাদের দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা নোটস মানে প্রশ্নের উত্তরগুলো সহজে মনে রাখতে পারো এবং কোয়ালিটি মেনটেন করা হয়, যাতে তোমরা পরীক্ষায় লিখলে ভালো নম্বর পেতে পারো। চলো আজকে প্রশ্নের উত্তর দুটো বুঝে নাও, এবং তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো বুঝে নাও। প্রথম প্রশ্ন যেটা ছিল প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। ভারতীয় রাষ্ট্রচিন্তা অনেক বেশি প্রাচীন। আনুমানিক 2000 খ্রিস্টপূর্বাব্দে ভারতের রাষ্ট্রচিন্তার সূত্রপাত ঘটেছিল। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি হল: 1 নম্বর বৈশিষ্ট্য তত্ত্ব ও বাস্তবতা। প্রাচীন ভারতীয় রাষ্ট্র দার্শনিকরা বিশেষভাবে বাস্তববাদী ছিলেন। রাষ্ট্রনীতির বাস্তব সমস্যার ওপর তারা অধিক গুরুত্ব আরোপ করেন এবং এরই পরিপ্রেক্ষিতে রাজনৈতিক বিষয়াদি ব্যাখ্যা বিশ্লেষণ করতেন। তবে তারা রাষ্ট্র ব্যবস্থার তাত্ত্বিক কাঠামোকে পুরোপুরি অবহেলা বা উপেক্ষা করেননি। তারা তত্ত্ব ও বাস্তবের মধ্যে যথাসম্ভব সমন্বয় সাধনের চেষ্টা করেছেন। তারপরের পয়েন্ট কি আছে দেখো, সুসংবদ্ধ ও ধারাবাহিকতা। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মধ্যে সুসংবদ্ধতা ও ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার অনেক ক্ষেত্রে খাপছাড়া ও বিচ্ছিন্ন প্রকৃতির। এছাড়া অনেক ক্ষেত্রেই প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার ওপর তেমন কোনো প্রামাণ্য গ্রন্থ পাওয়া যায় না। পরের পয়েন্ট, ধর্ম ও নীতিবোধ। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদরা ধর্ম ও নীতিবোধ দ্বারা বিশেষভাবে প্রভাবিত। প্রাচীন ভারতের রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে ধর্ম ও নীতিবোধের সংরক্ষণ ও সম্প্রসারণের উদ্যোগ আয়োজন দেখা যেত। পরের পয়েন্ট আছে রাষ্ট্র ও রাজতন্ত্র। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় রাষ্ট্রের পরিবর্তে রাজতন্ত্রের অবিসংবাদী প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। এই রাজতন্ত্রকে কেন্দ্র করে প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তা আবর্তিত ও বিবর্তিত হয়েছে। রাজতন্ত্রের প্রাধান্য থাকায় ব্যক্তি জীবনে চরম রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। তারপরের পয়েন্ট আছে দেখো, রাষ্ট্রচিন্তার পরিধি। প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার পরিধি ব্যাপক। রাষ্ট্র রাজনীতি ছাড়াও প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তায় অর্থনীতি, সংস্কৃতি, সমাজতত্ত্ব, ন্যায়নীতি, এমনকি পররাষ্ট্রনীতি নিয়েও বিস্তারিত আলোচনা আছে। তারপরে সমালোচনা থাকার সত্ত্বেও
প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করা যায় না, কারণ আধুনিক ভারতে অনেক রাষ্ট্র দার্শনিক প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার দ্বারা প্রভাবিত হয়েছেন। তারপরে দেখো, রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। ইউরোপের রাষ্ট্রচিন্তার ইতিহাসে উদারনৈতিক মতবাদের জনক হিসাবে যেমন ইংরেজ দার্শনিক জন লকের নাম উচ্চারণ করা হয়, তেমনি ভারতে উদারনৈতিক চিন্তা চেতনার প্রধান উদ্যোক্তা হিসাবে রামমোহনের নাম করা হয়। ভারত প্রতীক রামমোহন রায় ছিলেন ভারতীয় উদারনীতিবাদের প্রধান প্রবক্তা। কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, সংকীর্ণতার অন্ধকারে ভারত ও ভারতবাসী যখন আচ্ছন্ন, তখনই রাজা রামমোহন রায় তার উদারনৈতিক এবং সামাজিক সংস্কারমূলক চিন্তাধারার মাধ্যমে এক সমৃদ্ধশালী ভারত গড়ার এক কর্মযজ্ঞে সামিল হন। তিনি বিভিন্ন ক্ষেত্রে উদারনীতির কথা বলেছেন। প্রথম দেখো, শিক্ষা ক্ষেত্রে উদারনীতিবাদ। রামমোহন রায় ভারতীয়দের মধ্যে শিক্ষা বিস্তারের ওপরে বিশেষ জোর দেন। দেশে গণতন্ত্র, স্বাধীনতা ও সমৃদ্ধির স্বার্থে জনসাধারণের মধ্যে শিক্ষার ব্যাপক বিস্তারের প্রয়োজন বলে তিনি মনে করতেন। এক্ষেত্রে রামমোহন রায় ইংরাজি ভাষা শিক্ষার ওপরে জোর দেওয়ার পক্ষপাতী ছিলেন। রামমোহন রায় চেয়েছিলেন ভারতবাসী পাশ্চাত্য আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে ইউরোপীয় উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে অবহিত হবেন। তারপর দ্বিতীয় পয়েন্ট কি বলা হচ্ছে? ধর্মীয় ক্ষেত্রে উদারনীতিবাদ। ধর্মীয় ক্ষেত্রেও রামমোহন রায়ের উদারনৈতিক চিন্তাধারার পরিচয় পাওয়া যায়। এক্ষেত্রে আধুনিক চিন্তাবিদ হিসাবে রামমোহন রায় ধর্ম সম্পর্কে মানববাদী ও বিশ্বজনীন দৃষ্টিভঙ্গির ওপর গুরুত্ব আরোপ করে যাবতীয় ধর্মীয় গোঁড়ামি ও রক্ষণশীলতা দূরীকরণের প্রয়াসী হয়েছিলেন। তারপরে বলা হচ্ছে দেখো, বিশ্বজনীনতার ক্ষেত্রে উদারনীতিবাদ। রাজা রামমোহন রায় ছিলেন বিশ্বজনীন মানবতন্ত্রে বিশ্বাসী। এই বিশ্ব মানবতাবাদী চেতনার মাধ্যমেও রামমোহনের উদারনৈতিক ধ্যান ধারণার অভিব্যক্তি ঘটেছে। স্বৈরতান্ত্রিক ঔপনিবেশিক শাসন শোষণের শৃঙ্খল থেকে পৃথিবীর প্রত্যেক দেশের মানুষের স্বাধীনতা ছিল রামমোহনের বাসনা। তারপরের পয়েন্ট, অর্থনৈতিক ক্ষেত্রে উদারনীতিবাদ। অর্থনৈতিক ধ্যান ধারণার মাধ্যমেও রামমোহন রায়ের উদারনৈতিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায়। জমিদারের অন্যায় অবিচার থেকে সাধারণ মানুষের স্বার্থ সংরক্ষণের ব্যাপারে রামমোহনের আন্তরিকতার অন্ত ছিল না। তারপরে দেখো পরের পয়েন্ট, আইনের অনুশাসনের ক্ষেত্রে উদারনীতিবাদ। রাজা রামমোহন আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের অনুশাসন নীতির সমর্থনে মতামত ব্যক্ত করেন। আইনের অনুশাসন নীতির সমর্থনসূচক বক্তব্যের মাধ্যমেও রামমোহনের উদারনৈতিক মতাদর্শের অভিব্যক্তি ঘটেছে। আইনের অনুশাসন বা আইনের দৃষ্টিতে সাম্য ব্রিটিশ শাসন ও সমাজ ব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য, অথচ ভারতের শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে ব্রিটিশ সরকার আইনের দৃষ্টিতে সাম্য নীতিকে স্বীকার করছিল না। তারপর কি বলা হচ্ছে দেখো, পশ্চিমী বুর্জোয়া রাষ্ট্রদর্শনের প্রতি রাজা রামমোহনের বিশেষ আগ্রহ আকর্ষণ ছিল। তিনি বিশ্বাস করতেন ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকারের কাছ থেকে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুযোগ সুবিধা পাওয়া যাবে।